প্রথমেই আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের এই সেমিনার প্রোগ্রামগুলোতে। এবং ইতোমধ্যেই অনেক বিদগ্ধ পণ্ডিত যারা বিভিন্ন বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান কেন্দ্রিক কাজ করে থাকেন তারা বক্তব্য রেখেছেন বিভিন্ন বিষয়ে। আজকে যেই বিষয়টা নিয়ে মূলত আমি আলোচনা করব সেটা রাষ্ট্রবিজ্ঞানেরই একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং যেটা হচ্ছে যে মানবাধিকার নিয়ে কিছু কথা বলার আমি চেষ্টা করব। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি এবং ইউএনডিপি, ইউএনএফপিএ, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, A2I, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বহু অর্গানাইজেশনে কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছে। আমার বাজারে এই পর্যন্ত দুটো বই অ্যাভেলেবল রয়েছে। একটা হচ্ছে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনকে নিয়ে, আরেকটি হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি পলিসির উপর পিপলস পার্টিসিপেশন কেন্দ্র। এবং এই জায়গায় আমি প্রাথমিকভাবে যেটা শুরু করতে যে পশ্চিমবঙ্গের সাথে আমার যোগাযোগটা অনেকদিন ধরে, এবং করোনাকালীন পূর্বে তো বহুবার যাওয়া হয়েছে, অনেক বিষয়ে বলা হয়েছে, ভাব বিনিময় হয়েছে। করোনাকালীন সময় বিভিন্ন সেমিনারে অনলাইনে আমরা যুক্ত হচ্ছি, ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মূলত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ বাংলাদেশ, যার আলোচনার প্রেক্ষাপটটা যদি বলি, আমি কিছুটা প্রাথমিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব হিউম্যান রাইটস বিষয়টা কি। তার পরবর্তীতে আমি আসলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ বাংলাদেশের দ্য পলিটিক্স অফ এস্টাবলিশিং আ ইনস্টিটিউশন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, সেই জায়গাটা আলোচনায় আসবে। তারপরে বাংলাদেশের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাজগুলো আমি কিছুটা হাইলাইট করব। আর প্রাসঙ্গিকভাবেই ভারতেরও যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রয়েছে এবং সাউথ এশিয়ার অনেক দেশে হিউম্যান রাইটস কমিশনের অবস্থান রয়েছে, সেই জায়গাগুলো থেকে আলোকপাত করা হবে। প্রথমত, যারা এখানে রাষ্ট্রবিজ্ঞানের আমরা স্টুডেন্ট রয়েছি, তাদের ক্ষেত্র থেকে যদি আমি আলোচনাটা এইভাবে শুরু করতে চাই যে সবাই অবগত করার জন্য যে মানবাধিকার বিষয়টা কি। মূলত মানবাধিকার বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষ জন্মগতভাবে তার এই প্রাপ্তি ঘটে, তার নিজস্ব অধিকারের বিষয়, এবং এই অধিকার সেটা সে অর্জন করে তার জন্মগতভাবে। এবং মানবাধিকারের এই বিষয়টা হচ্ছে যে ডিগনিটির সাথে সম্পর্কিত। মানুষের যে ডিগনিটি, সেই ডিগনিটির সাথে মানবাধিকারের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। আমি বা আমরা যে মানুষ, এই মানুষ হিসেবে আমার যে একটা বিশেষ মর্যাদা রয়েছে, বিশেষ মর্যাদাকেই এখানে হাইলাইট করা হয়। এবং জন্ম, বর্ণ, গোত্র, ধর্ম নির্বিশেষে যে আমি সমান অধিকার পেতে পারি, যা ভারতের কনস্টিটিউশন থেকে শুরু করে, বাংলাদেশের কনস্টিটিউশন থেকে শুরু করে পৃথিবীর বহু দেশের সংবিধানে আলোকপাত করা হয়েছে যে মানুষ হিসেবে আমাকে সমান মর্যাদা দিতে হবে এবং আমার অধিকারকে সমুন্নত রাখবে। এই সমুন্নত রাখার মূলত দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র তার বিভিন্ন আইন কানুন দ্বারা মানুষের মানবাধিকারকে সংরক্ষণ করবে। অনেক জায়গায় রাষ্ট্র তার কৃষ্টি সংস্কৃতির জন্য হয়তো অনেক আইন কানুনকে সেইভাবে যদিও আন্তর্জাতিক মানদণ্ডে না নিয়ে আসতে পারে, তারপরও রাষ্ট্র চেষ্টা করবে বা রাষ্ট্রের উপর হিউম্যান রাইটস অ্যাডভোকেসি যারা করেন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম যারা করেন, এছাড়া আন্তর্জাতিক যে সংস্থাগুলো হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, তারা সেগুলো অব্যাহত রাখবে।
এখন কথা হচ্ছে যে এই যে সার্বিক অবস্থা, সেই সার্বিক অবস্থায় হিউম্যান রাইটস এর ইতিহাস কেন্দ্রিক যদি আমরা কিছুটা আহ, আলাপ করা প্রয়োজন। মূলত মানবাধিকারের বিষয়টা 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মধ্য দিয়ে খুব জোরালোভাবে আলোচনায় আসে এবং এলিনিয়ার রুজভেল্ট, প্রয়াত আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট সাহেবের স্ত্রী, তার নেতৃত্বে এই আলোচনাটা শুরু হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ওনারা একত্রিত হন, যেখানে মহাত্মা গান্ধী থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন। তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে পৃথিবীর সকল রাষ্ট্রের জন্য 30টা আর্টিকেল রচনা করেন এবং সেই 30টা আর্টিকেলের মাধ্যমে তারা চেষ্টা করেন যে মানবাধিকারের বিষয়টা পৃথিবীর সকল দেশের জন্য সার্বজনীনভাবে যাতে সেটা অ্যাপ্লাই করা যায়। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমি বলছি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানে এখানে সার্বজনীন একটা বিষয় রয়েছে পৃথিবীর সকল দেশে, যা সমানভাবে প্রয়োগ হবে বলে ওনাদের ধারণা ছিল। মানবাধিকারের বিষয়ের যাত্রাটা যে ঠিক 1948 থেকে শুরু হয়েছে আমি ব্যক্তিগতভাবে সেরকম মনে করি না। রিলিজিয়াস স্ক্রিপচারের যে বিষয়গুলো রয়েছে সেখানে যদি আমরা দেখি, পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মগ্রন্থগুলোতে আমরা মানবাধিকারের কিছু কিছু বিষয়ে অনেক বহু পূর্ব থেকে অবস্থান লক্ষ্য করেছি। তারপরে বিভিন্ন ধরনের চুক্তি সনদে এই বিষয়গুলোর অবস্থান ছিল। যদিও ওয়েস্টার্ন লিটারেচার মূলত 1215 সালের ম্যাগনা কার্টার মাধ্যমে মানবাধিকারের যেই জায়গাটা সেটার আলোচনা শুরু হয়েছে বলে মনে করেন। তারপরে পরবর্তীতে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছে এবং বিভিন্ন ধরনের যেই সামগ্রিক বিশ্বব্যাপী বড় ধরনের আন্দোলন হয়েছে মানুষের অধিকার সুরক্ষায়, সেগুলোর মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে মানবাধিকারের বিষয়গুলো যাতে সমন্বিত থাকার চর্চাটা শুরু হয়েছে। 19 শতকের প্রারম্ভ থেকে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং সেই ভয়াবহতার চলমান থাকার বেশ কিছুদিন পরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, সেখান থেকে কিন্তু মূলত বিশ্বের নেতৃবৃন্দ এলিনিয়ার রুজভেল্ট থেকে শুরু করে যারা ছিলেন তারাই জাতীয় একটা ডিক্লারেশনে অভাব বোধ করেন। তো সেই ক্ষেত্র থেকে জন্মগতভাবে মানুষের যে অধিকার, সেখানে নারীকে, শিশু, নারী, ইন্ডিজেনিয়াস কমিউনিটি থেকে শুরু করে যারা রয়েছে, পরিবেশ, প্রত্যেককে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানবাধিকার রক্ষায় একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এখন এর পরবর্তীতে 1966 সালে আমরা দেখেছি যে সিভিল এবং পলিটিক্যাল রাইটস যে ইন্টারন্যাশনাল কভিনেন্ট, সেটার যাত্রা শুরু হয়েছে। তার সাথে সাথেই আপনার ইকোনমিক, কালচারাল এবং সোশ্যাল যে রাইটস গুলো নিয়েছে তার ইন্টারন্যাশনাল কভিনেন্ট রচিত হয়েছে, সেখানে বেশ কিছু ধারা উপধারা রয়েছে। মূলত 70 দশকের পর থেকেই আবার মানবাধিকারের বিষয়গুলো বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সভা, সেমিনার, আলোচনা এসছে এবং সেখানে মানুষের অধিকারকে সমুন্নত রাখাকে বিশেষভাবে যুক্ত করা হয়েছে। কারণ আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন ধরনের সিভিল ওয়ার যদি আমরা বলি, মানব মুক্তির আন্দোলন বলি, আমেরিকায় ব্ল্যাক পিপলদের যে আন্দোলন এখনো চলমান রয়েছে, এই রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে। রাষ্ট্র তার কাঠামোগত যে জায়গা রয়েছে সেই জায়গা থেকেও মানুষের মানবাধিকারকে সবসময় রক্ষা করতে সমর্থ হয়েছে তা বলা যাবে না। সেখানে কোথাও কোথাও হয়তো প্রকোপটা খুব বেশি ছিল,
কোথাও কোথাও সেইভাবে রাষ্ট্র তার কাজকে এগিয়ে নিতে পারে। এই ধারাবাহিকতায় আমরা ধীরে ধীরে দেখেছি যে বিশ্বের নেতৃবৃন্দ বিশেষভাবে অনুধাবন করেছে যে আমরা মানুষ হিসেবে সভ্যতার যে দ্বার প্রান্তে এসেছি, আমাদের প্রয়োজন রয়েছে যে মানুষের অধিকারগুলোকে সমুন্নত করার জন্য পৃথিবীর সকল দেশ এটা যাতে সমভাবে অ্যাপ্লাই করা যায়। 90-এর দশকে এক্ষেত্রে একটা নতুন মাত্রা তৈরি হয়েছে এবং আমরা জানি যে 1993 সালে ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তৈরি হয়েছে এবং সেটা নিয়েও বিভিন্ন ধরনের ক্রিটিসিজম রয়েছে যে সেই সময়কার সরকারকে ভারতের মানবাধিকার কর্মী সহ বিশ্বের অনেকে বলার চেষ্টা করেছে যে একটা বিশেষ প্রেক্ষাপটে আন্তর্জাতিক কমিউনিটি একটা ইমেজ বিল্ড আপের জন্য সেই সময় ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা তৈরি করেছে। এই ঘটনাটা যে শুধুমাত্র এখানে তা না, আফ্রিকান কান্ট্রিগুলোতে আমরা দেখেছি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা মূলত আন্তর্জাতিক অঙ্গনে একটা ইমেজ বিল্ডিং এর মূল ভাবধারা হিসেবে কাজ করেছে এবং জাগ্রত হয়েছে। তা সেই জায়গা থেকে যদি আমরা বলতে চাই যে বাংলাদেশের যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা মূলত আমি সাউথ এশিয়ার হিউম্যান রাইটস কমিশন গুলোর একটা প্রতিনিধিত্ব করে এই ধরনের একটা জায়গা থেকে বলতে চাই, কারণ ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনেরও অনেকগুলো বিষয়ে যারা শুনছেন তারা বেশ কিছু ধারণা পাবেন। এখন এখানে প্রাথমিকভাবে বোঝার যে বিষয়টা রয়েছে যে বাংলাদেশের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যদি আমরা বলি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের জায়গায় এটার যাত্রাটা ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রথমত আমরা দেখেছি যে 1991 সালে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে। সেই ইন্টারন্যাশনাল কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে একত্রিত করা হয়েছে এবং বাংলাদেশ থেকেও যারা মানবাধিকার কর্মী, ন্যাশনাল যারা হিউম্যান রাইটস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করেন তারা অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে মূলত ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা বড় ধরনের চেষ্টা ছিল to convince the leaders, to convince the human rights activists of the country, যাতে বিশ্বের সেই সময় তাবৎ যে রাষ্ট্রগুরু ছিল, বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রগুরু ছিল, তাদের একটা বিষয় বা ধারণা ছিল যে মানবাধিকার নিয়ে তারা কথা বলছেন বা মানবাধিকারকে রক্ষার জন্য তারা কাজ করছেন, কিন্তু প্রতিটি রাষ্ট্রের তার যে রাষ্ট্রীয় কাঠামো এবং যে বাজেটের অংশ থেকে যদি এমন একটা জাতীয় প্রতিষ্ঠান করা যায় যা সেই দেশের মানবাধিকারকে সমুন্নত রাখার ক্ষেত্রে কাজ করবে, সাথে সাথে অ্যাডভোকেসি ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যেই বিভিন্ন ধরনের রেজুলেশনস রয়েছে, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক আইনগুলো রয়েছে, সেই ক্ষেত্র থেকে রাষ্ট্রকে কনভিন্স করার চেষ্টা করবে to implement those things in their laws, in their rules and regulations. এই চিন্তা থেকেই তখন বাংলাদেশে যারা সেই সেমিনারে অংশগ্রহণ করেন সেখানে তাদের একটা চেষ্টা ছিল এই জাতীয় আলোচনার সূত্রপাত করা। 1993 সালে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান রাইটস ইন বাংলাদেশ, এই আদতে ইউএনডিপির ফান্ডিং এ একটা যাত্রা শুরু হয় এবং মজার বিষয় হচ্ছে যে এই যাত্রাটা ছিল খুব দীর্ঘমেয়াদী, কারণ বাংলাদেশে প্রধান যে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন সময়ে ক্ষমতা রদবদলের মাধ্যমে ক্ষমতা এসেছেন ঠিকই, কিন্তু তারা একটা বিষয়ে একমত ছিলেন যে এই ধরনের ইনস্টিটিউশনকে তারা ঠিক প্রয়োজন বোধ করছিলেন না বা রাষ্ট্রীয় কাঠামোর একটা অংশের মধ্যে আনতে চাচ্ছিলেন না। তাদের এক ধরনের যেই জায়গাটা ছিল, তারা হয়তো বলতে চেয়েছেন যে রাষ্ট্রীয় অর্থায়নে এমন প্রতিষ্ঠানের কতটা যুক্তিযুক্ততা রয়েছে যা
মূলত সরকারকে ক্রিটিসাইজ করবে বা সরকারের বিভিন্ন যে কার্যক্রম রয়েছে সেগুলোকে একটা ক্রিটিক্যাল লেন্স থেকে দেখার চেষ্টা করবে। যাই হোক, ইউএনডিপি এবং তাদের যে ইনস্টিটিউশন ডেভেলপমেন্টের জায়গাটা ছিল, তারা বারংবার চেষ্টা করেছেন যে কোনোভাবে রাষ্ট্রকে সেই ক্ষেত্র থেকে কনভিন্স করা যায় কিনা। এবং এই যাত্রায় দেখা গেছে যে বহু সময় রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের তারা কনভিন্স করতে সমর্থ হয়েছেন, কিন্তু আদতে যে জায়গাটায় পৌঁছানো সেটা হয়নি। এবং এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের জায়গায় অনেক সময় আমার সুযোগ হয়েছিল যে আমি মূলত আমার যে পিএইচডি অভিসন্দর একটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ বাংলাদেশ নিয়ে আমি মূলত কাজ করেছি। এবং সেখানে আমি যখন আমার সুযোগ হয়েছিল যে দুই দলেরই যারা আইনমন্ত্রী তাদের সাথে কথা বলার, এবং তাদের সাথে কথা বলার মাধ্যমে এবং সেকেন্ডারি যে ইনফরমেশন সেখান থেকে একটা জিনিস বোঝা গিয়েছিল যে it was not that easy, but people, those who are interested to establish such a commission in Bangladesh, কারণ এক এক ধরনের এক এক রকম এক একজনের যুক্তি ছিল। যাই হোক, এই ধারাবাহিকতা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে 1993 থেকে প্রায় 2008 এই দীর্ঘ 15 বছর ধরে আমাদের এই মানবাধিকার কমিশন তৈরির যে যাত্রাটা বা ইন্টারন্যাশনাল কমিউনিটির যে প্রেশারটা সেটা অব্যাহত ছিল। এখন এখানে কথা হচ্ছে যে তারপরেও কিন্তু বাংলাদেশের কোনো সরকারই এই ধরনের কোনো প্রতিষ্ঠান তখন প্রয়োজন বোধ করেনি বা এস্টাবলিশ করেনি। 2008 এবং 9 এই দুটো বছর বাংলাদেশে আপনারা অনেকেই অবগত রয়েছেন হয়তো যে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে একটা সিস্টেম আমাদের এখানে চালু আছে। তা সেই কেয়ারটেকার গভর্নমেন্টের আলোকেই এবং মূলত ব্যাকড বাই দ্য আর্মি গভর্নমেন্ট 2 বছর একটা সরকার অবস্থান করে, এবং সেই সময় মূলত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একটা অর্ডিন্যান্সের মাধ্যমে তৈরি করা হয়, এবং তখন মোটামুটি ভাবে খুব কোনোভাবে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর চেষ্টাটা ছিল। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে ল মিনিস্ট্রি থেকে সাধারণত এই উদ্যোগটা নেওয়া হয় এই জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় প্রতিষ্ঠানগুলো তৈরি, কিন্তু বাংলাদেশে সেই সময় এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই উদ্যোগটা নেওয়া হয়েছিল। যাই হোক, 2009-তে আমাদের নতুন গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করে, এবং সরকার ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই তারা নতুন করে আরেকটা কমিটি তৈরি করে, এবং এই কমিশনকে নিয়ে একটা নতুন অ্যাক্ট আমরা পাই যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট 2008 বলে পরিচিত। এবং সেই অ্যাক্টের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে কিছু ক্ষমতা দেয়া হয়, এবং তাকে একটা নতুন ছাঁচে ঢেলে সাজানো হয় যেখানে একজন চেয়ারম্যান পার্মানেন্ট মেম্বার হিসেবে থাকবেন, এবং পার্মানেন্ট মেম্বার হিসেবে একজন কে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও আরো 5 জন মেম্বার থাকবেন যাদেরকে বলা হয় অনারারি মেম্বার, এবং এই 5 জন মেম্বার, অনারারি মেম্বার, একজন পার্মানেন্ট মেম্বার এবং একজন চেয়ারম্যানের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন যাত্রা শুরু করে। যদিও যে অ্যাক্ট বা আইনের কথা বলছি সেই আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন সেখানে আপনার those who are working in the defense তাদের কোনো বিষয় বা তাদের কোনো অ্যাক্টিভিটিসের বিষয়ে প্রশ্ন করার সুযোগ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নেই অ্যাক্টের মাধ্যমে, অথবা যারা সেখানে কাজ করছেন বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সিস কোনো ব্যাপারেও জাতীয় মানবাধিকার কমিশন কোনো পদক্ষেপ নিতে পারবে না। তারা হোম মিনিস্ট্রিকে recommend করতে পারবে to take some sort of initiatives regarding the activities of law enforcement agencies.
এছাড়া অবশ্য জাতীয় মানবাধিকার কমিশন সুও মোটো করার সুবিধা রয়েছে, এবং অন্যান্য যে কমপ্লেন্ট মেকানিজম যে সিস্টেমটার মাধ্যমে কাজ করে সেই মেকানিজমটাকে বলবৎ রাখার সুযোগ রয়েছে। এখানে প্রসঙ্গক্রমে আমরা যদি একটু ফিরে দেখতে চাই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইন্ডিয়াতে যেটা রয়েছে সেটাও অ্যাক্টের মাধ্যমে চলে। সেটা দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 এবং এনএইচআরসি প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট রেগুলেশন 1997 দ্বারা চলে। এবং ইন্ডিয়ার যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা রয়েছে সেটাও বাংলাদেশে যেরকম তারা কমপ্লেইন্ট রিসিভ করতে পারে, ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেইন করার সুযোগ রয়েছে। এবং সেখানে বিভিন্ন ধরনের যে প্রসিডিউরাল জায়গাগুলো রয়েছে সেখান থেকে তারা মেডিয়েশন করে, নেগোসিয়েশন করে, বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে তাদের। এছাড়াও সুও মোটোতে কাজ করতে পারে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ভারতে। এছাড়াও তাদের রিসার্চ রয়েছে, বিভিন্ন পাবলিকেশনস রয়েছে, নিয়মিত তারা অ্যানুয়াল রিপোর্ট বের করে থাকে। এবং অ্যাক্টিভিটিস এর মধ্যে যেটা রয়েছে যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং একটা সংগঠন চলার জন্য তো থাকেই, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, এগুলোর মধ্য দিয়ে তারা মূলত কাজ করে থাকে। এখন ওই বাংলাদেশের যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা রয়েছে তারাও মোটামুটি একই ভাবধারায় অনেক বিষয়ে কাজ করে থাকে। এখানে বাংলাদেশের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নিয়ে যদি বলতে চাই যে বেশ কিছু বিষয় ভিত্তিক কমিটি রয়েছে, যেমন মানবাধিকার সংরক্ষণ বিষয়, বিভিন্ন আইন চুক্তি যেগুলো রয়েছে ইত্যাদি বিষয়ে সুপারিশ প্রদান করার জন্য একটা কমিটি রয়েছে। ধর্মীয় সংখ্যালঘু এবং যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের অধিকার সুরক্ষা একটা কমিটি রয়েছে। একটা কমিটি রয়েছে অন পার্সন উইথ ডিসএবিলিটি অ্যান্ড অটিজম, যারা ডিসএবিলিটি এবং অটিজম নিয়ে কাজ করে বা তাদের সেই জায়গাটা রয়েছে। এছাড়াও রয়েছে বিজনেস এবং হিউম্যান রাইটস সিএসআর, এটার উপর একটা কমিটি। ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর একটা কমিটি। মাইগ্রেশন, মাইগ্রেন্ট ওয়ার্কার্স রাইটস এর উপর একটা কমিটি। মানবিক মূল্যবোধকে সমুন্নত করার জন্য একটা কমিটি। চিটাগাং হিল ট্র্যাক্টস বিষয়ক একটা কমিটি রয়েছে। এছাড়াও রয়েছে যে কমিটি অন এল্ডারলি পিপলস রাইটস, যারা বয়স্ক রয়েছেন তাদের অধিকার সংরক্ষণে তারা কাজ করেন। কমিটি অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন, এবং ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল, পলিটিক্যাল রাইটস এগুলো নিয়ে যারা কাজ করেন তাদের জন্য একটা কমিটি রয়েছে। এইরকম বিভিন্ন বিষয় ভিত্তিক কমিটির মাধ্যমে তারা কাজ করে থাকেন। এখন আমরা যদি দেখতে চাই যে বাংলাদেশের যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা রয়েছে তারা কি করতে পারে। এক্সকিউজ মি। বাংলাদেশের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে যেটা বলা যায় যে তারা মূলত কমপ্লেন, বিভিন্ন ধরনের বিষয়ে তারা কমপ্লেন গ্রহণ করে। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি সে যদি মনে করে যে তার কোনো অধিকার লঙ্ঘিত হয়েছে, মানবাধিকার, তাহলে সে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে যেতে পারে এবং দেখা যায় যে সেখানে তারা বিভিন্ন ধরনের কমপ্লেইন করে থাকে। সেই কমপ্লেইনটা যাচাই বাছাই হয় এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সেই সুযোগ রয়েছে যে তারা উভয় পার্টিকে নিয়ে আসে, যে বাদী এবং বিবাদী থাকে, এবং সেই বাদী এবং বিবাদীর মধ্য থেকে তারা মেডিয়েশন করার চেষ্টা করে, বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করতে পারে।
এবং আমার গবেষণায় আমি পেয়েছি যে মূলত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যে রয়েছে তারা নন সেনসিটিভ ইস্যুস গুলোতে মোটামুটি আমরা সাকসেসফুল বলতে পারি, যে নন সেনসিটিভ ইস্যুসে তারা ভালোভাবে কাজ করেছে। এবং সেই ক্ষেত্র থেকে বলা যায় যে তারা দেখা গেছে যে উদাহরণ হিসেবে বলা যায় যে একজন হয়তো ও অভিযোগ করেছে, একজন নেভাল অফিসার, তিনি অভিযোগ করেছেন যে উনি এক সময় রাস্তা দিয়ে চলাচলের সময় একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর পাশ দিয়ে যাওয়ার সময় ওখান থেকে বেশ কিছু মালামাল পড়ে উনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপরে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করেন, তারা দুই পার্টিকে নিয়ে বসে এবং একটা সময় নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়টা তারা সুরাহা করে। এছাড়াও দেখা গেছে যে অনেকে যদি অন্যায়ভাবে মনে হয় সে চাকরিচ্যুত হয়েছে, সেই ক্ষেত্রে তারা কমিশনের কাছে যেতে পারে। নারীরা তাদের বিভিন্ন অধিকার সংরক্ষণে বা সুরক্ষায় তারা সেই জায়গায় কাজ করতে পারে। এবং কমিশনে তারা বহুবার দেখা গেছে যে নারী বা শিশু বিষয়ক বিভিন্ন কমিটি যারা রয়েছে তারা কাজের মাধ্যমে চেষ্টা করেছে যে যে তাদেরকে কোনোভাবে সহায়তা করা যায় কিনা। এবং সেই জায়গা থেকে যদি আমরা বলতে পারি যে নন সেনসিটিভ ইস্যুস গুলোতে আমরা, যেটা আমি পূর্বেও বললাম, যে তাদের মোটামুটি সাকসেস রেট ভালো। এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন যেটা করে যে তারা